বাংলাদেশে প্রায় 2 লক্ষ মুক্তিযোদ্ধা রয়েছে আর সাধারণ শিক্ষার্থীর সংখ্যা 2 কোটি। তার মানে প্রতি 100 জনে একজন মুক্তিযোদ্ধা। কিন্তু সরকারি চাকুরিতে 100 জনে কেন 30 জন মুক্তিযোদ্ধা নেওয়া হতো? দুঃখিত, একটু ভুল হয়েছে। আমার তো মুক্তিযোদ্ধা না, তাদের নাতি নাতনির হিসাব করা লাগতো। বাংলাদেশে বর্তমান প্রজনন হার 2.17, সেই হিসেবে 2 লক্ষ মুক্তিযোদ্ধা থেকে 4.34 লক্ষ সন্তান, সেখান থেকে 9.41 লক্ষ নাতি নাতনি থাকার কথা। তাহলে 100 জনে প্রায় 10 জন মুক্তিযোদ্ধা কোটাধারী। আর চাকরি ক্ষেত্রে ওই 10% ফিল আপ হয়। 30% মুক্তিযোদ্ধা কোটায় নিতে পারছি না, 8 থেকে 9% বেশি নিতে পারি না। 20%-এর বাকি 20% কিন্তু ফাঁকাই থেকে যায়। দেখেন, প্রিলি লিখিত মৌখিক শেষে যদি 1000 জনের মেধা তালিকা তৈরি করা হয় এবং সেখান থেকে 100 জনকে যদি চাকরিতে নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে প্রথম 44 জন নির্দ্বিধায় মেধার ভিত্তিতে সুপারিশ পেত, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হবে এর পরের 56 জনকে নিয়োগ দিতে গিয়ে, যা প্রয়োজন অতিরিক্তভাবে এমনি বন্টন ছিল। আসুন দেখি কিভাবে এটি প্রয়োগ করা হতো। প্রথমে জেলার ভিত্তিতে ধরুন ঢাকা জেলা থেকে জেলা কোটায় 10 জন বরাদ্দ আছে। এবার এই 10 জনের উপর কোটার বাকি নিয়মগুলো বর্তাবে। নারী 10%, মুক্তিযোদ্ধা 30%, উপজাতি 5%, প্রতিবন্ধী 1%। সেই অনুসারে এই 10 জনের 2 জন নারী, 6 জন মুক্তিযোদ্ধা, 1 জন উপজাতি ও 1 জন প্রতিবন্ধী আসবে ঢাকা জেলা থেকে। এভাবে সব জেলা থেকে নিয়ে টোটাল করলে 100 জন নিয়োগপ্রাপ্তের মধ্যে 30 জন মুক্তিযোদ্ধা, 10 জন নারী, 5 জন উপজাতি ও 1 জন প্রতিবন্ধী থাকবে। ওর অ্যাটলিস্ট এমনটা থাকার কথা ছিল, কিন্তু আসলে তা হয় না। বহু পদ এই হিসাবের বেড়াজালে আটকে যায়। একজন মেধাবী যার কোনো কোটা নেই, সে 45তম হয়ে চাকরি পাবে না, আর 30তম মুক্তিযোদ্ধা 1000তম হয়েও চাকরি পাবে। প্রচলন করা হয়েছিল এই বৈষম্য দূর করার জন্য। এটার প্রয়োজন বৈষম্য দূর করার জন্য। কিন্তু আজকে তো প্রয়োজনের অতিরিক্ত কোটায় আরো বেশি বৈষম্য তৈরি হচ্ছিল। এজন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 56% কোটাকে সংস্কার করে 7%-এ নামিয়ে আনা হয়েছে।